বসা থেকে উঠে দাঁড়ায়। ভিকুকে বিছানার উপর শুয়ে দিয়ে আলমারির দিকে এগিয়ে যেতেই জেহব দরজার সামনে এসে দাঁড়ায়। হালকা কাশি দিতেই তে মাথায় ওড়না টেনে নেয়। জেহব বলে, আসবো ভাবি? তে জেহবের দিকে না তাকিয়ে বলল, আসুন। জেহব চেয়ার টেনে খাটের সামনে বসে পড়ল। কপালের ঘামগুলো মুছে মুখে হাসি টেনে বলল, বাবুকে দেখার জন্য ছুটে চলে এসেছি ভাবি, কিছু আনার টাইমও পাইনি, মাফ করবেন। তে আলমারিতে থাকা জিনিসপত্রগুলো গোছাতে গোছাতে বলল, মিথ্যা বলছেন কেন? ভিকুকে দেখতে আসলে এভাবে দৌড়ে আসতেন না, ধীরে সুস্থেই আসতেন। আপনি এসেছেন আপনার বন্ধুর সাফাই গাইতে আর তার দোষগুলো ঢাকার চেষ্টা করতে। জেহব দীর্ঘশ্বাস ফেলে বলল, জেকের সাফাই গাইতে আসেনি ভাবি। তের হাত থেমে গেল, ঘুরে তাকালো জেহবের দিকে। জেহব তখন বলল, আমি শুধু ভাবছি জেকের মনে প্রথম থেকেই যখন এত সন্দেহ ছিল বাচ্চাটা ওর নাকি ইয়োনোর, তাহলে সে আগে কেন এই টেস্ট করায়নি? 15 দিন আগে যখন কাই ফেক নিউজ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়েছিল, সেদিনই কেন এতটা পাগল হয়ে গেল টেস্ট করানোর জন্য? তে তখন বলল, আপনার বন্ধুর ব্যাপারে তো আপনি আমার থেকে ভালো জানেন। এটা তো আপনার জানার কথা যে এতদিন কেন সে ভালো মানুষের মুখোশ পড়েছিল। জেহব তখন বলল, দুঃখিত ভাবি, তবে জেকে আমাকেও সব ব্যাপারে জানায়নি, শুধু যতটুকু প্রয়োজন ততটুকুই জানিয়েছে। হ্যাঁ, মাঝে মাঝে রাগের বশে উল্টাপাল্টাও বলে ফেলেছে, যেগুলোর কোনো মানেই হয় না। কিন্তু এটা সত্যি যে রাতে আমি জেকের ব্যাপারে একটু বেশি বেশি বলে ফেলেছিলাম। আসলে আমরা বরাবরই খুব ভালো বন্ধু, তো তাই আমরা একে অপরের ব্যাপারে যখন যা ইচ্ছে তাই বলে ফেলতে পারি। আর আমি তো জানতাম না যে ফোনের ওপাশে জেকে না, বরং আপনি আছেন। বিশ্বাস করুন, তাহলে আপনি পুরোটাই গুছিয়ে বলতাম। তে তার ছেলের হাসি দিয়ে বলল, ফোনের এপাশে আমি আছি সেটা জানলে আপনি আমাকে যেভাবে বুঝিয়ে বলতেন সেভাবে এখন বলুন, আমি শুনছি। আমিও দেখি আপনার কাছে দেওয়ার মতো কি কি অজুহাত আছে। জেহব নিশ্চুপ হয়ে গেল। তে আবারও বলে উঠল, আচ্ছা, আমাকে আপনি কোনটা বেশি বেশি বলেছিলেন? বাচ্চা দত্তক দিয়ে মৃত বলাটা, নাকি ইয়োনোর বাচ্চা বলে সন্দেহ করাটা? জেহব তখন বলল, দুটো নিয়েই। আসলে জেকে রাগের মাথায় এসব বলেছিল, যদিও ওর রেগে যাওয়ার কারণটা আমার কাছে পুরোপুরি স্পষ্ট নয়। তবে কাই আর জেকের মাঝে কিছু তো ছিল, যেটা তারা দুজন ছাড়া অন্য কেউ জানে না। আর কাই যেহেতু এখন আর নেই, শুধু জেকেই জানে এসব ব্যাপারটা। তে তখন বলল, হ্যাঁ ছিল তো। কাই একটা নিউজ ছড়িয়ে দিয়েছিল আমি নাকি ক্যারেক্টারলেস গার্ল, আমি নাকি আপনার বন্ধুকে ফাঁদে ফেলে বিয়ে করেছিলাম, তারপর অন্য একজনের বাচ্চা তার বলে চালিয়ে দিতে চেয়েছিলাম। হয়তো এসব শুনেই আপনার বন্ধু আমার বাচ্চার ডিএনএ টেস্ট করানোর জন্য উঠে পড়ে লেগেছিল। আপনার বন্ধু বিশ্বাস করে নিয়েছিল সেই কায়ের কথাগুলো। সে তো এটাও ভেবেছিল যে বাচ্চাটা ইয়োনোর, ওনার না। জেহব মাথা নিচু করে বলতে লাগলো, না ভাবি, জেকে আমাকে এসব ভোং ভাং বুঝিয়েছিল। আসলে ব্যাপারটা অন্য কিছু ছিল। আমি তো রাতে আসল ব্যাপারটা জানার উদ্দেশ্যেই ওভাবে মেসেজগুলো দিয়েছিলাম, যাতে জেকে রেগেমেগে হলেও আমাকে আসল সত্যটা জানিয়ে দেয়। আসলে কাই কোনো নিউজ ছড়াতেই পারেনি, তার আগে জেকে ওকে ধরে ফেলেছিল। তবে এর মধ্যে বড়সড় কোনো ব্যাপার আছে, আর আমি শিওর যে সেটা আপনাকে নিয়েই। কারণ অন্য কারো বিষয় হলে জেকে আমার থেকে আড়াল করে রাখতো না। তে ভাবনায় পড়ে গেল, কিন্তু কিছুক্ষণ যেতেই তার প্রতিক্রিয়া আবারও কঠোর হয়ে গেল। জেহব চাঙ্কুকের বন্ধু, তাই হয়তো উদ্ভট কথাবার্তা বলে টের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। ভাবনাটা মাথায় আসতেই তে তীর্যক হেসে বলল, বাচ্চা দেখতে এসেছেন, দেখে চলে যান, আমাকে কিছু বোঝাতে আসবেন না। জেহবের খারাপ লাগলো তের এমন কথা শুনে। জেহব বুঝতে পারছে তার বোকামির জন্য জেকের সংসারে ফাটল ধরেছে। জেহব ড্রেসিং টেবিলের উপরে রাখা স্যানিটাইজার দিয়ে হাত স্যানিটাইজ করে এগিয়ে গেল ভিকুকের দিকে। শুভ্র তোয়ালে মোড়ানো ছোট্ট প্রাণটা ঘুমিয়ে আছে।
রক্তিম ঠোঁট জোড়া ক্ষণে ক্ষণে মৃদু কেঁপে উঠছে। বাচ্চাটাকে দেখে জেহপের চোখ জুড়িয়ে গেল। সে শুনেছে পৃথিবীর বুকে সবচেয়ে ভালো অনুভূতির একটা হলো নবজাতকের হাত ধরার অনুভূতি। জেহপ এই সুযোগ মিস করলো না। সে ভিকুকের মুঠ করে রাখা ছোট্ট হাতটা বৃদ্ধা আঙ্গুল দ্বারা স্লাইড করতে লাগলো। তখনই রোজ হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে আর জেহবকে বলে, আল্লাহ, এটা কি করলেন? আমার আগে ওর মুখটা দেখে নিলেন আপনি। রোজের কণ্ঠ শুনে জেহব ঘাড় ঘুরে পেছনে তাকালো। রোজ বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিল। খবরটা পেয়ে ছুটতে চলে আসলো, কিন্তু জেহব তো তার থেকেও ফাস্ট। রোজ জেহবকে পাশ কেটে ভিকুকের পাশে গিয়ে শুয়ে পড়লো আর বলল, আহা, আমার বাপ জান এসেই গেছে। রোজ চুমু খাওয়ার উদ্দেশ্যে হালকা ঝুঁকতে জেহব বলে ওঠে, ম্যাডাম, আপনি বাইরে থেকে এসে বেবির উপর হামলা করতে পারেন না। যান গিয়ে আগে ফ্রেশ হয়ে হাত স্যানিটাইজ করে আসুন। রোজের কপাল কুঁচকে গেল। সে তখন বলল, শুনুন, আমিও জানি যে বাইরে থেকে এসে বেবিকে ধরার আগে ফ্রেশ হয়ে হাত স্যানিটাইজ করে নিতে হয়। বেশি ডাক্তারগিরি দেখাতে আসবেন না আমার সাথে। জেহব অপ্রস্তুত হয়ে তের দিকে তাকালো। তে এক মনে আলমারিতে কিছু হয়তো খুঁজে চলেছে। জেহব বুঝতে পারলো তে তাদের কথা খেয়াল করছে না। জেহব তখন রোজকে বলল, শুনুন ম্যাডাম, এটাকে ডাক্তারগিরি নয়, বরং কমন সেন্স বলে। রোজ রেগে মেগে উঠে ওয়াশরুমে চলে যায়। দ্রুত গতিতে ফ্রেশ হয়ে এসে হাত স্যানিটাইজ করে নেয়। তারপর ভিকুকে নরম গালে চুমু খায়। এরই মাঝে রুমে বাড়ির বাকি সদস্যরা প্রবেশ করলো। সবাইকে একসাথে আসতে দেখে তে খোঁজা থামিয়ে আলমারি লক করে ভিকুকের পাশে এসে বসলো। জিওন নামজুন আর জিওন গংও একে একে ভিকুককে কোলে নিলেন, কিন্তু সুগা কোলে নিতে গেলে তের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। তে কিছু বলতেই যাবে, তার আগেই ভিকুক কেঁদে ওঠে। সুগা অনুভূতি শূন্য চোখে ভিকুকের দিকে চেয়ে রইল। জিন এগিয়ে এসে ভিকুককে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করতেই ভিকুক শান্ত হয়ে যায়। সবাই ভিকুককে দেখা শেষে রুম খালি করে দিল। জিন ভিকুককে কোলে নিয়ে তের পাশে এসে বসলেন। এরই মাঝে একজন সার্ভেন্ট খাবার নিয়ে এলো। জিন তেকে বলল, বৌমা, আমি দাদুভাইকে রাখছি, তুমি খেয়ে নাও। এমনি শরীর দুর্বল হয়ে গেছে, না খেয়ে থাকা যাবে না। তে অবাক নয়নে জিনের দিকে তাকায় আর ভাবে, একটা মানুষ কি আসলে এভাবে পরিবর্তন হয়ে যেতে পারে? অবশ্যই পারে। জাঙ্কুক যেভাবে পরিবর্তন হয়ে গেছে, তেমনি জিনের মাঝেও হয়তো পরিবর্তন ঘটেছে। তবে তাদের মাঝেকার পরিবর্তন একদম বিপরীত ধর্মী। তে আলতো পায়ে টেবিলের দিকে এগিয়ে গেল। জিন তখন বলল, জেকে কোথায় গেল? তখন তো একেবারে ছেলেকে নিয়ে টানাটানি করছিল, এখন কোথায় হাওয়া হয়ে গেল ছেলেটা? তে এক টুকরো রুটি মুখে দিতেই যাবে, কিন্তু শাশুড়ির বলা কথাগুলো শুনে থেমে গেল। জিন তখন আবারও বলল, বৌমা, তুমি কি জানো জেকে কোথায় গেছে? তে নাবোধক মাথা নাড়ায়। এরই মাঝে ভিকুক আবারও কেঁদে ওঠে। জিন তখন বলে, ওকে খাইয়েছিলে? তে মাথা নেড়ে হ্যাঁ বলল। জিন এবার উঠে দাঁড়িয়ে বলল, তাহলে আমি বরং গিয়ে দাদুভাইকে পুরো বাড়িটা ঘুরে দেখাই, তুমি শান্তিতে খেয়ে নাও। বলেই জিন চলে গেল। এই সুযোগে তেও টেবিল ছেড়ে উঠে যায়। সে এই বাড়ির এক গ্লাস পানিও মুখে নেবে না। তে হাত ধুয়ে আলমারি খুলে সব কিছু ওলট পালট করে কিছু খুঁজতে লাগলো। অবশেষে পেয়েও গেল। সে প্রয়োজনীয় সব কিছু একটা ব্যাগে ভরে ব্যালকনিতে এসে দাঁড়ালো। তারপর ব্যাগটাকে বাগানের ঝোপঝাড়ের মধ্যে ফেলে দিল। তে অসুস্থ শরীর নিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। তাকে আসতে দেখে কাজল চমকে গেল আর বলল, বৌমা, তুমি নিচে আসতে গেল কেন? তে ম্লান হেসে বলল, রুমে বসে থাকতে ভালো লাগছিল না কাকিমা। ভিকুককে নিয়ে আম্মা কোথায় গেছে জানেন? কাজল তেকে ধরে নিয়ে গিয়ে সোফায় বসালেন। তের হাত পা কাঁপছে, বারবার ওড়না দিয়ে কপালের ঘাম মুছছে। কাজল তখন বলল, ভাবি তো নাতিকে নিয়ে পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছেন। তাদের কথার মাঝে জাঙ্কুক হনহনে বাড়ির ভেতর প্রবেশ করে। সে কোন দিকে না তাকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে নেয়, কিন্তু ড্রয়িং রুমে তের উপস্থিতি টের পেয়ে তার পা থেমে গেল। পা ঘুরিয়ে তের সামনে এসে দাঁড়ালো। তে কিছু বুঝে ওঠার আগেই জাঙ্কুক এক হাত দিয়ে তেকে কোলে তুলে নিয়ে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল। কাজল হতবিহ্বল হয়ে তাদের যাওয়ার দিকেই তাকিয়ে রইল। রুমে এনে তেকে বিছানায় বসিয়ে দিয়ে জাঙ্কুক পুরো রুমে চোখ বুলালো। তে কোনো কিছু গায়ে মাখলো না, শুধু ভাবলেশীনভাবে সামনের দিকে তাকিয়ে রইল আর বলল, আমার ছেলে কোথায়?
জাঙ্কুকের মুখ নিংসিত বাক্যটি শুনে তে ফট করে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক এক হাতে মাথা চেপে ধরে বিরক্তি মিশিয়ে বাক্যটি উচ্চারণ করছে। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে সে প্রচণ্ড বিরক্ত। জাঙ্কুক তখন আবারও বলল, কি হলো? কিছু জিজ্ঞেস করেছে আমি, আমার ছেলে কোথায়? তে তখন রেগে গেল আর বলল, ভিকুক শুধুমাত্র আমার ছেলে। আপনার সাহস কি করে হয় ওকে নিজের ছেলে বলার? ওহো, ডিএনএ টেস্টের রিপোর্ট পেয়ে গেছেন বুঝি? জাঙ্কুকের কপাল আরও কুঁচকে গেল। মৃদু হেসে বলল, কোনো টেস্টের রিপোর্ট দেখার প্রয়োজন নেই আমার। ভিকুকের দিকে তাকালে বোঝা যায় ও কার ছেলে। আর তুমি কি ওকে বাজার থেকে কিনে এনেছো নাকি? লজিকলেস কথাবার্তা বলবে না তে। তে তখন বলল, ও আচ্ছা, এতদিন পর আজকে আমার কথাগুলো আপনার কাছে লজিকলেস মনে হচ্ছে। আজকের আগে তো সব সময় তোমার ছেলে করতেন, তখন লজিকলেস লাগেনি। জাঙ্কুকের মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। সে ধপাধপ পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। রোজের রুমের সামনে এসে জিন সহ ভিকুককে খুঁজে পেয়ে জাঙ্কুক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল আর জিনকে বলল, আমার ছেলেকে আমার কাছে দাও মা। জাঙ্কুকের অবস্থা দেখে রোজ ঘাবড়ে গেল। জাঙ্কুকের গায়ের শার্ট ঘামে জবে, মাথার চুলগুলো পর্যন্ত এলোমেলো, চোখ মুখ ফ্যাকাশে। রোজ তখন বলল, ভাইয়া তোর কি হয়েছে? জাঙ্কুক রোজের কথার উত্তর না দিয়ে রুমে ঢুকে ভিকুককে কোলে নিতে গেলেই রোজ বাধা দিয়ে বলে, এই অবস্থায় আমার বাপজানকে ধরবি না বলে দিলাম, যা আগে ফ্রেশ হয়ে আয়। জাঙ্কুক রাগে ফোঁস করে উঠল, রোজের হাত ঝাড়া মেরে সরিয়ে দিল আর বলল, আমার ছেলেকে আমি যেমন ইচ্ছা তেমনভাবে কোলে নেব, তুই বাধা দেওয়ার কে? আর একদম ওকে নিয়ে টানাটানি করবি না, ও আমার ছেলে। জিন জাঙ্কুকের কথাগুলো শুনে হতভম্ব হয়ে গেল। রোজও ভাইয়ের রাগ আঁচ করতে পেরে নিরাপদে দূরত্বে সরে গেল। জাঙ্কুক ছেলেকে কোলে নিয়ে তবেই শান্ত হলো। জিন তখন বলল, আমার ছেলে বলে মাথা খারাপ করে ফেলছিস কেন জেগে? আমরা সবাই জানি যে ও তোর ছেলে, বারবার এভাবে বলার কি আছে? তাছাড়া তুই বোনের সাথে এরকম বিহেভ করলি কেন? মায়ের কথা শুনে রোজ থতমত খেয়ে গেল। লাইফে ফার্স্ট টাইম সে রোজের পক্ষ নিয়ে জাঙ্কুককে ঝাড়ি দিল। এদিকে জাঙ্কুক মায়ের কথাই শুনলো না যেন। জাঙ্কুক এক দৃষ্টিতে তাকিয়ে রইল নিজের ছেলের দিকে। জিন তখন আবারও রেগে বলল, কিছুদিন পর যখন বোনটা অন্যের ঘরে চলে যাবে তখন বুঝবি যে বোন কি ছিল। মায়ের কথা শুনে জাঙ্কুক ভ্রু কুঁচকে রোজের দিকে তাকায় আর বলে, আমি এখনই বুঝি যে ওকে, শুধু ওকে বলে দাও আমার ছেলে আর আমার মাঝখানে যেন না আসে। রোজ তখন রেগে বলল, ভাইয়া তুই তোর ছেলেকে নিয়ে বের হ আমার রুম থেকে। জাঙ্কুক রাগে গজগজ করে উঠল আর বলল, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু এক্ষুনি গিয়ে জেহপের বাড়িতে রেখে আসবো। রোজ এবার না পেরে কান্না করে দিল আর বলল, রেখে আয়, দেখিস একবার এই বাড়ি থেকে বের হই, তারপর আর জীবনেও আসবো না। জাঙ্কুকের রাগ নিমেষে ছু হয়ে গেল। কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে শান্ত কণ্ঠে বলল, তাহলে তোর বিয়ে ক্যান্সেল, আমি তোকে এ বাড়ি থেকে বের হতেই দিচ্ছি না। কথাটা বলে জাঙ্কুক উল্টো ঘুরে রুম ত্যাগ করলো। কান্নার মাঝে রোজের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। জিনের চোখেও পানি জমেছে। কয়েক মুহূর্ত যেতেই সে রোজকে জড়িয়ে ধরল। জাঙ্কুক ভিকুককে নিয়ে রুমে ঢুকতেই দেখলো তে এক হাতে নিজের ফোন চাপছে আর এক হাত দিয়ে পেট চেপে ধরে রেখেছে। জাঙ্কুক তের সামনে এসে দাঁড়ালো আর বলল, কি হয়েছে, ব্যথা করছে? জাঙ্কুকের কণ্ঠ শুনে তে তার দিকে তাকায়, তারপর হঠাৎ ছো মেরে জাঙ্কুকের কোল থেকে ভিকুককে নিয়ে নেয়। জাঙ্কুকের এক মুহূর্তের জন্য মনে হলো কেউ তার শ্বাসরোধ করে ফেলেছে। জাঙ্কুক অস্থির হয়ে তের দিকে হাত বাড়িয়ে দেয়। জাঙ্কুক তখন বলে, ওকে নিও না, দাও আমার কাছে, একটু দাও। তে জাঙ্কুকের হাত সরিয়ে দিয়ে বলে, একটুও না, ধরবেন না ওকে। তে ছোট্ট পেলো দেহটা বুকের সাথে আঁকড়ে ধরল। জাঙ্কুক চাতক পাখি নেয় সেদিকেই তাকিয়ে রইল। কিছুক্ষণ যেতেই জাঙ্কুক অসহায় কণ্ঠে বলে উঠল, আমাকে মাফ করে দাও, আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো, প্লিজ আমার ছেলের উপর থেকে আমার অধিকার কেড়ে নিও না তে। জাঙ্কুক তের দিকে এগিয়ে আসতে নিলেই তে বিছানা থেকে নেমে ব্যালকনিতে গিয়ে দরজা লাগিয়ে দেয়। জাঙ্কুক এবার দরজা ধাক্কাতে লাগলো আর বলল, প্লিজ প্লিজ তে, আমার অনেক কষ্ট হচ্ছে, আমি পারছি না সহ্য করতে, আমার দম আটকে আসে, বেরিয়ে এসো না বউজান। ও হানিবি, এই তে প্লিজ বেরিয়ে এসো। তেজ ভিকুককে কোলে নিয়ে গুটিসুটি মেরে ফ্লোরেই বসে পড়ল। রেলিংয়ের সাথে হেলান দিয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। শরীর ভীষণ খারাপ লাগছে, না খেয়ে থাকার কারণ
প্লাস ব্লিডিং হওয়ার কারণে শরীর যেন ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছে। তে বসে থাকা অবস্থাতেই সেন্সলেস হয়ে গেল। পিট পিট করে চোখ খুলে নিজেকে খাটের উপর আবিষ্কার করতে চমকে গেল। উঠে বসতে চাইলে একটা গম্ভীর কণ্ঠ ভেসে আসে, হাতে স্যালাইন চলছে, বেশি নড়াচড়া করো না, শুয়ে থাকো চুপচাপ। ঘাড় ঘুরে ডান পাশে তাকাতেই দেখলো জাংকুক ভিকুকে কোলে নিয়ে বসে আছে। তে তখন বলল, আমি আমি এখানে আসলাম কিভাবে? তের ফিসফিসিয়ে বলা কথাটার উত্তরে জাংকুক শান্ত কণ্ঠে বলল, আজকে একদিনে আমার রুমের দুটো দরজা ভাঙতে হলো, এখন শুধু ওয়াশরুমের দরজাটাই ভাঙা বাকি আছে। নেক্সট টাইম কি ওখানে যাওয়ার প্ল্যান করেছো নাকি? দেখো, সেরকম কোনো প্ল্যান থাকলে এখনই বলে দাও, আমি আগেই দরজার লক ভেঙে ফেলেছি। তে কিছুই বলল না। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন রাত 10টা 50 বাজে। এতক্ষণ যাবৎ সে সেন্সলেস ছিল। জাংকুক থেকে জিজ্ঞেস করলো, শরীর কেমন লাগছে? তে উত্তর দিল না। জাংকুক উঠে এসে তের হাত থেকে স্যালাইনটা খুলে ফেললো, তারপর দরজাটা চাপিয়ে দিয়ে তের পাশে এসে বসলো আর বলল, তুমি কেন এমন করছো হানিবি? বললাম তো ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও না আমাকে। তে ঠোঁট চেপে নিষ্পলকভাবে তাকিয়ে রইল সিলিংয়ের দিকে। জাংকুক তখন তের দিকে তাকিয়ে বলল, ছেলের ক্ষুধা লেগেছে, নিজে থেকে খাওয়াবে নাকি আমাকেই? তে হকচকিয়ে জাংকুকের দিকে তাকায়। জাংকুক তখন বলে, এভাবে তাকিয়েও না, তুমি সেন্সলেস ছিলে, কিন্তু আমার ছেলে ক্ষুধায় কান্না করছিল, তাই বাধ্য হয়ে আমি তোমার অনুমতি ব্যতীত ওকে খাইয়েছিলাম। জাংকুকের কথা শুনে তে নিজের দিকে তাকিয়ে দেখলো তার কাপড় চোপড়ও কেউ চেঞ্জ করে দিয়েছে। তে তখন বলল, আপনি আপনি আমার কাপড়ে হাত দেওয়ার সাহস পেলেন কোথায়? আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। ডেলিভারির সময় ডাক্তার হিসেবে আমি সব মেনে নিয়েছিলাম, কিন্তু আপনি আমার অনুমতি ব্যতীত আমাকে ছি। জাংকুক একটা শুষ্ক ঢোক গিলে বলল, তোমার ব্লিডিং হচ্ছিল, পরনের কাপড় নোংরা হয়ে গিয়েছিল, কাপড়গুলো চেঞ্জ করার প্রয়োজন ছিল, তার উপর ছেলেটারও ক্ষুধায় কান্নাকাটি করছিল। আমার কি করা উচিত ছিল তখন, তুমিই বলো। তে আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসলো, তারপর প্রশ্ন ছুড়ল, তো আপনি ছাড়া আর কেউ ছিল না বাসায়? জাংকুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থেকে বলে উঠল, চারিদিকে তাকিয়ে দেখো, কাউকে দেখতে পাচ্ছ? তে সত্যি সত্যি আশেপাশে তাকিয়ে দেখলো, আসলেই তো জাংকুক ছাড়া আর কেউ নেই। জাংকুক তখন বলল, আমি ছাড়া তোমার কেউ নেই হানিবি, কোথাও কেউ নেই। আমার ছেলের অনেক আপনজন আছে, কিন্তু আমি ব্যতীত তোমার আপন বলতে যে আর কেউ নেই। তে চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। জাংকুক ভিকুককে খাটের উপর শুয়ে দিয়ে তের উদ্দেশ্যে বলল, ওকে খাইয়ে ঘুম পাড়াও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আর হ্যাঁ, ওয়াশরুমে গিয়ে লুকিয়ে কোনো লাভ হবে না, আমি সেটাও ভেঙে ফেলবো। জাংকুক চলে যেতেই তে ভিকুককে কোলে নিয়ে খাওয়াতে লাগলো। কিছুক্ষণের মধ্যে জাংকুক খাবার নিয়ে এসে নিজ হাতে তেকে খাইয়ে দিতে চাইলো, কিন্তু তে মুখ ঘুরিয়ে নিল। তে বলল, আমি খাবো না, জোর করবেন না, তাহলে খারাপ কিছু হয়ে যাবে। আমার এখন আর ভয় নেই, নিজেকে শেষ করে দিতেও দ্বিধাবোধ করবো না। কথাটা শোনা মাত্রই জাংকুক খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে দিল। ফ্লোরের সাথে প্লেটটার সংঘর্ষের ফলে বিকট শব্দের সৃষ্টি হলো। সেই শব্দে তে আর জাংকুকের কোনো সমস্যা না হলেও ছোট্ট ভিকুক খাওয়া বাদ দিয়ে ঠোঁট ফুলে কেঁদে উঠল। ভিকুকের কান্নার শব্দে জাংকুকের মাথায় ধপ করে জ্বলে ওঠা আগুন নিমিষে নিভে গেল। তে সাথে সাথে ভিকুকের মুখে খাবার গুজে তাকে শান্ত করে ফেলে। তারপর জাংকুকের উদ্দেশ্যে নিম্নস্বরে বলে, আমি আপনার সাথে বাজে বিহেভ করতে চাই না, আমাকে কিছু সময় নিজের মতো থাকতে দিন। জাংকুক তখন বলো, তুমি নিজের মতো থাকতে চাইলে থাকতেই পারো, কিন্তু সারাদিন না খেয়ে থাকাটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? আমার খিদে লাগেনি, সকালে খেয়ে নেব। জাংকুক উঠে চলে যেতে নিলেই তে তার হাত ধরে ফেলে আর বলে, শুয়ে পড়ুন। কথাটা শুনে জাংকুক ভ্রুকুচকে তের দিকে তাকায়। তে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনাকে ক্লান্ত দেখাচ্ছে, সেজন্যই বলেছি। জাংকুক ফোনটা হাতে নিয়ে একজন সার্ভেন্টকে কল দিল। সার্ভেন্ট এসে কাজগুলো পরিষ্কার করে চলে যেতেই জাংকুক লাইট অফ করে দিয়ে খাটের উপর শুয়ে পড়ে। ভিকুক ঘুমিয়ে গেছে। তে তাকে ডান পাশে শুয়ে দিয়ে জাংকুকের দিকে ঘুরে তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। তের আলিঙ্গনে জাংকুক হকচকিয়ে গেল। একটু আগে কেমন রুড বিহেভ করলো, আর এখন আবার জড়িয়ে ধরছে, কি ব্যাপার? জাংকুক বেশি কিছু ভাবতে পারলো না। তার আগে তে বলল, আপনার ঘুম আসছে না? জাংকুক নিশ্চুপ রইল, মনে মনেই বলল, আমার মান, অভিমান, যন্ত্রণা কিংবা ভালোবাসার ভাষা বোঝার ক্ষমতা তোমার হয়নি তে।
তে দ্বিধা নিয়ে জাঙ্কুকের মাথায় হাত রাখলো। এতটুকু স্পর্শে জাঙ্কুকের চোখ জোড়া বন্ধ হয়ে গেল। তে ধীরে সুস্থে জাঙ্কুকের মাথায় ভালোবাসা নিয়ে হাত বুলিয়ে দিতে লাগলো। তের কোমল ছোঁয়ায় কিছুক্ষণের মধ্যেই জাঙ্কুকের চোখ জোড়া লেগে যায়। তে যেন এই সুযোগটারই অপেক্ষায় ছিল। সে ধীরে সুস্থে উঠে বসলো, তারপর ভিকুককে কোলে তুলে বিছানা থেকে নেমে দাঁড়ালো। দরজার কাছে এসে হঠাৎ থমকে দাঁড়ালো তে। আবার ফিরে গিয়ে টেবিল থেকে জাঙ্কুকের ফোন আর নিজের ফোন হাতে তুলে নিল। শেষবারের মতো চোখ রাখলো জাঙ্কুকের ঘুমন্ত মুখে। বুকের গভীরে কেমন যেন চিন চিন করে উঠল তার, কিন্তু মুখে কোনো অভিব্যক্তি প্রকাশ পেল না। দরজা খুলে বাইরে পা রাখলো তে। নিঃশব্দে দরজাটা বাইরে থেকে লক করে দিয়ে ফোন দুটো পাশের ফুলের টবের উপর রেখে গেল, যেন জাঙ্কুক পরে খুঁজে পায়। অনেক আগে চলে যাওয়ার পরিকল্পনা করেছিল তে, সেজন্যই দরকারি কিছু জিনিস আর কাগজপত্র গোপনে ব্যাগে গুছিয়ে বাগানে ফেলে দিয়েছিল। কিন্তু জাঙ্কুকের জন্য দেরি হয়ে গেল, যার জন্য এখন এই মাঝরাতেই তেকে আশ্রয় খুঁজতে হবে। বাগানে এসে অন্ধকারে হাতড়ে হাতড়ে ব্যাগটা খুঁজতে লাগলো তে। ঝোপঝাড়ের মধ্যে ফেলে দেওয়া ব্যাগটা খুঁজে পেতে হালকা স্বস্তির নিঃশ্বাস ফেললো। ঠিক তখনই কান খাড়া হয়ে উঠল, কারো কণ্ঠস্বর ভেসে আসছে। তে একদম স্থির হয়ে দাঁড়িয়ে গেল। কোলে ভিকুক নিশ্চিন্তে ঘুমোচ্ছে, ছোট্ট বুকটা ধীর পায়ে ওঠানামা করছে। তে একবার চারপাশে তাকালো, তারপর গভীর নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে কণ্ঠস্বরের উৎসের দিকে এগোতে শুরু করলো। যত এগোলো ততই কথাগুলো স্পষ্ট হতে লাগলো। বাচ্চাটা দুনিয়াতে এসে গেছে, এবার আর ওই মেয়েটাকে আমাদের প্রয়োজন নেই। যে কোনো উপায় মেয়েটাকে মেরেই ফেলবো। তাই নীরব দর্শকের মতো গাছের পেছনে লুকিয়ে কথাগুলো শুনতে লাগলো। ছায়া মানবটি হাসতে হাসতেই বলল, দুপুরে জেকে ছিল না, সেই সুযোগে ওর খাবারে পয়জন মিশিয়ে দিয়েছিলাম, কিন্তু মেয়েটা বোধহয় খাবারগুলো খায়নি। হ্যাঁ, ওর গুড লাক, কতদিন ওকে বাঁচিয়ে রাখতে পারে আমিও দেখে নেব। লোকটার কথা শুনে তের সারা শরীর কেঁপে উঠল, শ্বাস প্রশ্বাসের গতিও বেড়ে গেল। লোকটা কল কেটে দিয়ে সামনে তাকাতেই বাগানে লাগানো লাইটের আলোয় তে পুরোপুরিভাবে লোকটার চেহারা দেখতে পায়। লোকটা হচ্ছে সুগা। সুগাও তের দিকে তাকাতেই নেবে, কিন্তু তার আগে ফোনটা আবারও বেজে উঠল। সুগা একটা শ্বাস ফেলে কলটা রিসিভ করলো আর বলল, ফোন দিচ্ছিস কেন? তোর কি মনে হয় জেকের সর্বনাশ করার পরিকল্পনা ছাড়া আমার আর কোনো কাজ নেই? সুগা থামলো, আবারও বলল, একদম কান্নাকাটি করবি না, তোর কান্নার শব্দগুলো একদম বিরক্তিকর, মেজাজ খারাপ হয়ে যায়। ফোনের ওপাশ থেকে কিছু হয়তো বলল, যা শুনে সুগা আবারও থেমে গেল। তারপর বলতে লাগলো, লজ্জা করছে না যে তোর এত বড় সর্বনাশ করলো তার জন্য এভাবে হাউমাউ করে কান্না করতে? ও তোর থেকে মা হওয়ার ক্ষমতা কেড়ে নিয়েছে, বুঝিস এটার মানে? একটা মেয়ের মাঝে যদি মা হওয়ার ক্ষমতাটাই না থাকে তাহলে তার জীবন মূল্যহীন হয়ে যায়। শোন, আবারও কল করে কান্নাকাটি করবি না। তুই জেকের বাচ্চার মা হতে চাস, সেই জন্যই কিন্তু বাচ্চাটার কোনো ক্ষতি করিনি, নইলে এতদিনে তুই জেকের বউ হয়ে যেতে পারতি। মা আর বউ একসাথে হতে চাইলে তো একটু বেশি ধৈর্য ধরতেই হবে জিমিন। তে গাছের আড়ালে নিথর হয়ে দাঁড়িয়ে রইল, যেন শরীরটা ভারী পাথরে পরিণত হয়েছে। আর কোনো সন্দেহের অবকাশ রইল না তার। এসবের পেছনে সুগাই আছে। ফুপাতো বোনের স্বার্থ রক্ষার জন্যই সে এমন নির্মম একটা ফাঁদ পেতেছে। এমনকি তেকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করবে না এই ছেলেটা। সুগা কল কেটে সোজা বাড়ির দিকে পা বাড়ালো। তে তাকিয়ে রইল সুগার চলে যাওয়ার দিকে। কিছুক্ষণ পর ধীর পায়ে গাছের আড়াল থেকে বেরিয়ে এলোতে। নিজের পায়ের শব্দ যেন নিজেই শুনতে পাচ্ছে না। ভারী মন নিয়ে তে নতুন পথে হাঁটা শুরু করলো। যেদিকে দু চোখ যাবে আজকে সেদিকেই চলে যাবে সে। তবুও এই অভিশপ্ত বাড়িতে আর এক মুহূর্তও থাকবে না। যে বাড়ি তার থেকে সব কেড়ে নিয়েও ক্ষান্ত হয়নি, এখন তার বাচ্চাটাকেও কেড়ে নেওয়ার জাল বুনছে, এমনকি বেঁচে থাকার অধিকারটুকুও কেড়ে নেওয়ার চক্রান্ত করছে। সে থাকবে না আর এই বেঈমান মুখোশধারী জানোয়ারদের সাথে। যদি আল্লাহ তার নসিবে মৃত্যু লিখে থাকেন তবে তা হোক অন্য কোথাও, কিন্তু এই জানোয়ারদের হাতে সে মরবে না। আর না তো এই জানোয়ারদের হাতে নিজের সন্তানকে তুলে দেবে। ভোরের দিকে ঘুমের ঘোরে অভ্যাস বশতই তেকে জড়িয়ে ধরার উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিল জাঙ্কুক,
কিন্তু ফাঁকা বিছানায় হাত পড়তেই তার ঘুম ভেঙে গেল। মুহূর্তের ভেতরে চোখ মেলে তাকালো, পাশের জায়গাটা শূন্য পড়ে আছে। আতকে উঠে এক লাফে খাট থেকে নেমে গেল জাঙ্কুক। প্রথমে দৌড়ে গেল ওয়াশরুমে, তারপর ব্যালকনিতে। প্রতিটি জায়গায় অস্থির চোখে খুঁজলো, কিন্তু কোথাও তের ছায়া পর্যন্ত নেই। জাঙ্কুক ভয় তার মাথার চুল টানতে টানতে দরজা খুলতে চাইলো, কিন্তু দরজার বাইরে থেকে লক করা। গতদিন দরজাটা ভেতর থেকে লক থাকায় ভাঙার সময় শুধু ভেতরের লকটাই নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু বাইরের লকটা পুরোপুরি অক্ষত ছিল। এক মুহূর্ত দেরি না করে ফোন খুঁজতে শুরু করলো জাঙ্কুক। বিছানা, টেবিল, চারপাশ সব তন্ন তন্ন করে খুঁজে ফোনের কোনো দেখা পেল না। কয়েক সেকেন্ডের ভেতরে বাস্তবতা স্পষ্ট হয়ে উঠল তার মধ্যে। জাঙ্কুক মনে মনে ভাবলো, দেখি তবে ছেলেকে নিয়ে অজানায় পাড়ি জমিয়েছে। ব্যাপারটা বোধগম্য হতেই জাঙ্কুকের মাথার ভেতর যেন বজ্রাঘাত হলো। শরীর মূর্তি অবশ হয়ে এলো, হাত পা কাঁপতে লাগলো। দাঁড়িয়ে থাকার ক্ষমতা হারিয়ে ধপ করে ফ্লোরেই বসে পড়লো আর চিৎকার করে বলল, তে। জাঙ্কুকের চিৎকার করে ডাকতে লাগলো, যদিও সে জানে এই ডাক আর তে অবধি পৌঁছাবে না। জাঙ্কুক বহু কষ্টে নিজেকে ব্যালকনি পর্যন্ত টেনে আনলো, তারপর সেখানে দাঁড়িয়ে গগন বিদারী চিৎকারে ডাকতে লাগলো, তে, আইতে, যেও না তে, আমাকে ছেড়ে যেও না, প্লিজ তে, ফিরে এসো, ফিরে এসো তে। জাঙ্কুক পাগলের মতো আচরণ করছে, বিভ্রমের বশে যেদিকেই তাকাচ্ছে তেকেই দেখতে পাচ্ছে। যেমন এখন সে দেখতে পাচ্ছে তে বাগানের সাইডে থাকা পুকুর পাড়ে বসে তার দিকে তাকিয়ে হাসছে। জাঙ্কুক গলায় কম্পন অনুভব করলো, অসহায় কণ্ঠে আবারও চিল্লিয়ে উঠল, হানিবি, ও হানিবি, দাঁড়াও, আমি আসছি হানিবি, আমাকে ছেড়ে তুমি যেতে পারো না, আমি তোমাকে কোথাও যেতে দেব না হানিবি। বুকের ভেতর থেকে উঠে আসা সেই মরিয়া অনুভূতি জাঙ্কুককে আর স্থির থাকতে দিল না। এক পর্যায়ে উভ্রান্তের মতো ব্যালকনির রেলিংয়ে উঠে গেল সে। চোখে মুখে ছিল শুধু একটাই দৃশ্য, তে। জাঙ্কুক কোনো কিছু না ভেবেই সেখান থেকে লাফ দিল। আমি সব কিছু ছেড়ে চলে গিয়েছিলাম হানিবি, শুধু তোমার জন্যই ফিরে এসেছি, অমৃত্যু তোমার জন্যই ফিরে আসব। পরিস্থিতির চাপে পথ ভিন্ন হতে পারে, কিন্তু আমার লক্ষ্য আর উদ্দেশ্য একমাত্র তুমি অবধি পৌঁছানো। জীবনের যেই রাস্তা ধরে হাঁটি না কেন, শেষ অবধি আমি বারবার, হাজারবার তোমার কাছে ফিরে আসবো হানিবি। তুমি শুধু আমার জন্য অপেক্ষা করো, করবে তো? সকাল 11টা। এক্সকিউজ মি, জানালার পাশের সিটটা কিন্তু আমার। পুরুষালী কণ্ঠ শুনে জানালার পাশের সিটে বসে থাকা নিকাব পরিহিতা নারীটি পুরুষটির দিকে তাকাতেই থমকে গেল। বিড়বিড় করে উচ্চারণ করলো, বোগাম ভাই। এদিকে নিকাবের আড়ালে থাকা ষোড়শী রমণীটিকে চিনতে কিছুটা বেগ পেতে হলো বোগামের, তবু কনফার্ম হওয়ার জন্য বলে উঠল, মিসেস তে, আর ইউ মিসেস তে? তে আনমনে মাথা নেড়ে হ্যাঁ বলে ফেলল। বোগাম যেন আকাশ থেকে পড়লো, তৎক্ষণাৎ চোখ পড়ে তের কোলে থাকা জোনাকি পোকা আর্ট করা বেবি র্যাপারে মোড়ানো নবজাতকের উপর। বোগাম তখন বলল, ও মাই গড, এটা তোমার বেবি? তে একটা শুষ্ক ঢোক গেলে হ্যাঁ বোধক মাথা নাড়ে। বোগাম ধপ করে তের পাশের সিটে বসে পড়ল। ট্রেনে করে সিলেট যাওয়াকালীন তেকে বাচ্চা সহ দেখাতে যেন কল্পনাতীত ছিল তার কাছে। বোগাম জিজ্ঞেস করলো, জেকে ভাই সে কোথায়? তে এদিক সেদিক তাকিয়ে বলে উঠল, আছে আশেপাশেই। বোগাম একটা শ্বাস ফেলে বলল, বাহ, তো কোথায় যাচ্ছ তোমরা? তে কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, ঘুরতে ঘুরতে যাচ্ছি। এত ছোট বেবিকে নিয়ে ঘুরতে যাওয়া কিন্তু ঠিক হচ্ছে না তে। তে অবাক চোখে তাকাতে বোগাম কথা ঘুরিয়ে বলে, না মানে বলতে চাইছিলাম, বাচ্চা সামলাবে নাকি আনন্দ উপভোগ করবে? আমার বাচ্চাই আমার আনন্দ, আমার সব কিছু বোগাম ভাই। বোগামের মুখে ম্লান হাসি ফুটে উঠল। যাক, ভালোবাসার মানুষটিকে সুখে দেখাটাও একটা সৌভাগ্য, যার মাঝে আলাদাই শান্তি আছে। বোগাম এই মুহূর্তে সেই শান্তিটাই অনুভব করছে। বোগাম তখন বলল, সরি ওভাবে বলার জন্য। তে নিশ্চুপ হয়ে রইল। বোগাম তখন বলল, আসলে ছেলে জাতির অন্তর্ভুক্ত, তো তাই চাইলেও একজন মায়ের ফিলিংসগুলো পুরোপুরি অনুমান করতে পারবো না তে। তে প্রতি উত্তর করলো না। বেশ খানিকক্ষণ কেটে গেল। বোগাম আর চোখে তের দিকে তাকালো। ট্রেন ছেড়ে দিয়েছে, কিন্তু সে জাঙ্কুককে একবারও দেখেনি। বোগাম তখন বলল, মিসেস তে, জাঙ্কুক ভাই কোথায়? ট্রেন তো ছেড়ে দিয়েছে। তে আবারও বলল, আছে আশেপাশে।
বোগাম আর কিছুই বলতে পারলো না। সে বুঝে গেছে যে ঝামেলা কিছু একটা আছে, আর সেটার ব্যাপারে তে কিছু বলতে চাইছে না। বোগাম ঠিক করলো শেষ পর্যন্ত সে তেকে পর্যবেক্ষণ করবে। ঘড়ির কাঁটা টিক টিক শব্দে জানান দিচ্ছে এখন 6টা। ট্রেনটি সবেমাত্র সিলেট শহরের স্টেশনে এসে পৌঁছেছে। পুরোটা রাস্তা নীরবেই কেটেছে। প্রয়োজন ব্যতীত বোগাম থেকে আর কিছুই জিজ্ঞেস করেনি। ট্রেন থেকে নামতে লক্ষ্য করলো বোগাম তার পিছু পিছু আসছে। তে হাঁটার গতি বাড়িয়ে দিল। ফলস্বরূপ বোগামও তাল মেলালো। তের এক হাতে ব্যাগ, আরেক হাতে ভিকুক। বাচ্চাটা বেশি জ্বালাতন করে না বললেই চলে। একদম ঠান্ডা আর শান্ত স্বভাবের বাচ্চা। তে পেছনে না তাকিয়ে জিজ্ঞেস করলো, বোগাম ভাই, আপনি আমাকে ফলো করছেন কেন? বোগাম দাঁড়িয়ে গেল আর বলল, ফলো করছি না, আমি জাস্ট দেখতে চাইছি জাঙ্কুক ভাই কোথায়। তে এবার পিছু ফিরে তাকায় আর বলে, নেই, কোথাও নেই, উনি কোথাও নেই। আমি তাকে মুক্তি দিয়ে এসেছি। আমার জন্য তার জীবন জাহান্নাম হয়ে গিয়েছিল। আমি তার বিশ্বাসের যোগ্য ছিলাম না, তাই আমি। তে আর বলতে পারলো না, গলা শুকিয়ে গেছে, শরীরে আর শক্তি অবশিষ্ট নেই। সে লড়াই করতে করতে ক্লান্ত। বেঁচে থাকার জন্য লড়াই করতে করতে সে হয়তো মৃত্যুর খুব নিকটে চলে এসেছে। তে ফের প্রাণহীন কণ্ঠে বলে, আপনি দয়া করে আমার পিছু নেবেন না বোগাম ভাই। বোগাম তখন বলল, আমি শুধু তুমি যেখানে যাচ্ছ সেখানে পৌঁছে দিয়ে আসবো। কিছুক্ষণ পর রাত হয়ে যাবে। এভাবে একা একা চলাফেরা করাটা সেফ হবে না। তে ঠোঁট চেপে নিচের দিকে তাকিয়ে থেকে বলল, আমার কোনো গন্তব্য বা লক্ষ্য নেই। আমি আশ্রয়হীন, অস্তিত্বহীন এক যাযাবর। নদীর কিনারায় ঘর বেঁধেছিলাম, কিন্তু পোড়া কপালে সেটাও সইল না। দমকা ঝড়ে আমার সুখের ঘরটা লণ্ডভণ্ড হয়ে গেল। আমার শেষ আশ্রয়টুকু কেড়ে নিয়ে আমাকে করে দিল অস্তিত্বহীন। আমি এখন মৃত্যু পথের যাত্রী। মৃত্যু আমাকে টেনে নিচ্ছে নিজের দিকে, আর আমিও হেঁটে চলেছি অবলীলায়। তের মতো পিচ্ছি একটা মেয়ের মুখ থেকে এত ভারী কথাগুলো শুনে বোগাম রীতিমতো অবাক হলো। সেই সাথে বুঝতেও পারলো সেদিনের পর থেকে হয়তো আরো কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে। বোগাম তখন বলল, আমি তোমার কথা বুঝতে পারলাম না মিসেস তে। তুমি মরে যেতেই চাইলে পালিয়ে এলে কেন? ওখানেই বসেই তো মরে যেতে পারতে। আত্মহত্যা করতে চাইনি আমি, তাই পালিয়ে এসেছি। তবে সেখানে থাকলে অন্যের হাতে মরতে হতো। আমি অন্যের হাতেও মরতে চাই না। আমার ভিকুককে তাদের হাতে তুলে দিতেও পারবো না আমি। ও যে বড্ড নিষ্পাপ। মা হয়ে কি করে ওই জানোয়ারদের হাতে তুলে দিতাম। বোগাম নিশ্চুপ হয়ে রইল। তে সামনের দিকে ঘুরে আবারও হাঁটা ধরল। হসপিটালের শুভ্র বেডের উপর শুয়ে আছে জাঙ্কুক। মুখে অক্সিজেন মাস্ক লাগানো, মাথায় আর বাম হাতে ব্যান্ডেজ পেঁচানো। পাশেই হার্ট রেট মনিটরিং ডিভাইসে টুং টুং শব্দ জানান দিচ্ছে। শেষ নিঃশ্বাসটুকু এখনো আটকে আছে। কাচের জানালার ওপাশ থেকে জিন ছেলের অবস্থা দেখে অশ্রু বিসর্জন দিচ্ছেন। কাজল তাকে সান্ত্বনা দিতে ব্যস্ত। রোজ বাবার বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠেছে। যে হোপ, সুগা আর গঙেও পাশেই দাঁড়িয়ে আছে। রোজ তখন বলো, বাবা, ভাইয়া কিভাবে ব্যালকনি থেকে পড়ে গেল, আর ভাবি বা ছেলেকে নিয়ে কোথাও উধাও হয়ে গেছে। ভাইয়ার রুমের দরজা বাইরে থেকে লক করা ছিল কেন? ফোন দুটোই বা ফুলের টবের উপর কে রেখেছিল? রোজ তখন থেকে বিলাপ করে যাচ্ছে। হাজারটা প্রশ্ন তার মনে, তবে উত্তর দেওয়ার কেউ নেই। বাকিদের মনেও একই প্রশ্ন। যে হোপের আজকে বিকেলে ফ্লাইট ছিল, কিন্তু প্রাণপ্রিয় বন্ধুকে এই অবস্থায় রেখে যাওয়া সম্ভব নয় বলে টিকিট ক্যান্সেল করে দিয়েছে। রাত 9:30। জাঙ্কুকের জ্ঞান ফিরতেই নিজেকে হসপিটালের বেডে দেখে চমকে গেল। মুখ থেকে অক্সিজেন মাস্কটা সরিয়ে ধীরে ধীরে উঠে বসলো। সামনে বসে থাকা বাড়ির লোকগুলো কিছু বলতে যাবে, তার আগে জাঙ্কুক চিল্লিয়ে উঠে, তে কোথায়? তে ফিরে এসেছে। এসেছে তাই না? আমি জানতাম ও ফিরে আসবে। ওর যাওয়ার কোনো জায়গা নেই। আমি ওর শেষ আশ্রয়। আমি ছাড়া ওর কেউ নেই। ও কোথায়? আসতে বলো ওকে। আমি কিছুই বলবো না ওকে। তবে এবারও থেকে ওকে আমি লক করে রাখবো। দরকার হলে শেকল দিয়ে বেঁধে রাখবো। ডাকো ওকে। জাঙ্কুকের কথাগুলো শুনে সবাই হতভম্ব হয়ে গেল। জিন তখন বলল, কি বলছিস? কোথায় গেছে তে? যে হোক তখন জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, ভাবি কোথায় গেছে রে? যে কে কিছু জানিস? যে প্রশ্ন ছুড়ল, কিন্তু এই প্রশ্ন শুনেই জাঙ্কুক বুঝলো তে ফিরে আসেনি। কথাটা বোধগম্য হতেই জাঙ্কুক দিক বিদিক শূন্য হয়ে উঠে দাঁড়ানো মাত্রই তার মাথা ঘুরে গেল। ব্যালকনি থেকে পড়ে যাওয়ার কারণে মাথার পেছনের সাইড ফেটে গেছে। বাম হাতটা পিঠের নিচে পড়ায় সেটাও মচকে গেছে।
জাঙ্কুক মাথা চেপে ধরে মনে মনেই বলল, তুই আমাকে ছেড়ে চলে গেলি, কিভাবে পারলি চলে যেতে? আমি কখনো ভাবতেও পারিনি যে তুই আমাকে ছেড়ে চলে যাবি। আরে আমি তো জানতাম তোর পুরো দুনিয়াটাই আমার মাঝে সীমাবদ্ধ। আর যাই হোক, আমাকে ছেড়ে চলে যেতে পারবি না, এভাবে আমাকে ভুল প্রমাণ করে দিলি। এখন আমি কোথায় খুঁজবো তোকে? জাঙ্কুকে চুপচাপ বসে থাকতে দেখে জিন জিজ্ঞেস করলো, বৌমা দাদুভাইকে নিয়ে কোথায় গেছে বাবা? জাঙ্কুক বলল, চলে গেছে। ও চলে গেছে মা? চলে গেছে মানে? কোথায় চলে গেছে? জিনের প্রশ্নের উত্তরে জাঙ্কুক ছোট্ট করে উচ্চারণ করলো, জানি না। জাঙ্কুক আর কোনো প্রশ্নের উত্তর দিতে চায় না। সে ডান হাত দ্বারা মাথাটা চেপে ধরে কেবিন থেকে বেরিয়ে গেল। বাকিরা শুধু আহাম্মকের মতো তার যাওয়ার দিকেই তাকিয়ে রইল। 3 দিন পর কেটে গেছে 3 দিন, তবে জাঙ্কুকের কাছে মনে হচ্ছে 3 যুগ পেরিয়ে গেছে। থেকে ছাড়া এক এক সেকেন্ড যেন এক এক ঘন্টার মতো। এখন মাঝরাত। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। মাথার আর হাতের ব্যান্ডেজ খোলা হয়নি, আরও কয়েকদিন পর খোলা হবে। পুরো রুমে জিনিসপত্রের ছড়াছড়ি, আসবাবপত্র লণ্ডভণ্ড। খাটের উপর ভিকুকের জন্য কিনে আনা আদুরে পোশাক আর খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা। জাঙ্কুকের চোখ আটকে আছে ড্রেসিং টেবিলের ভাঙা আয়নায়। সেই আয়না যেখানে প্রতিনিয়ত তার প্রিয়তমা স্ত্রীর প্রতিচ্ছবি ফুটে উঠত। এই আয়নাটার সামনে বসেই তো তে চুল বাঁধত। চুল বাঁধা ছিল যেন তার মৌলিক কাজের অংশ। আর জাঙ্কুকের চোখে সেই দৃশ্য ছিল জাদুর মতো। জাঙ্কুক অগণিত বার থেকে চুল বাঁধতে দেখে বেসামাল হয়ে গিয়েছিল। আজ সেই আয়না শুধু ভাঙা কাচের টুকরোয় জাঙ্কুকের নিঃসঙ্গ প্রতিচ্ছবি ফিরিয়ে দিচ্ছে। চারিদিকে ছড়িয়ে থাকা অন্ধকারে সেই প্রতিচ্ছবিও যেন অপরিচিত ঠেকছে। জাঙ্কুক তখন নিজ মনে বিড়বিড় করে বলে উঠল, তোর আমার কথা মনে পড়ে না তাই না? তাহলে আমার কেন এত মনে পড়ে তোর কথা? আমি কি পাপ করেছিলাম বলে এই শাস্তি পাচ্ছি? তোকে ভালোবাসাটা কি আসলেই পাপ ছিল তে? কিন্তু কিন্তু আমি তো জানতাম ভালোবাসা কোনো পাপ না। জাঙ্কুক হঠাৎ থেমে গেল, কাপা হাতে একটা সিগারেট জ্বালালো। নীলচে ধোয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়ল চারপাশে। ঘরের স্তব্ধ বাতাসে ধোঁয়াটা যেন তের স্মৃতি হয়ে ভেসে বেড়াচ্ছে। জাঙ্কুক ধোয়ার আড়াল থেকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল ভাঙা আয়নার দিকে। ঠোঁট নড়ে উঠল আবারও। আমি তোকে খুঁজে বের করবই, খুঁজে বের করে শেকল দিয়ে বেঁধে রাখবো। তবুও তোকে সত্যিটা বলতে পারবো না। কেন জানিস? কারণ সেই সত্য সহ্য করার শক্তি তোর কখনো ছিল না, আজও নেই, আর ভবিষ্যতেও হবে না। আর আমি সেই সত্যটাকে বহু আগেই নিজের হৃদয়ের গহীনে কবর দিয়ে ফেলেছি। সিগারেটটা শেষ হতেই জাঙ্কুক ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা ইনজেকশন বের করলো। সে জানে ভেতরে এক ধরনের শক্তিশালী ওষুধ রয়েছে যা দ্রুত শরীরকে নিস্তেজ করে দেয়। ঘাড়ে নিজে নিজে ইনজেকশন পুশ করা ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ, তবুও জাঙ্কুক এটাই করবে। সুচটা ঢুকতেই ঠান্ডা ধাতুর খোঁচায় চামড়া কেটে গেল। ধীরে ধীরে তরলটা শিরায় মিশে যাওয়ার সাথে সাথে জাঙ্কুকের বুকের ভেতর অদ্ভুত এক ভারী চাপ অনুভব করলো। হাত পা ক্রমশ ঢিলে হয়ে আসছে, দৃষ্টিশক্তি ঝাপসা। কয়েক সেকেন্ডের মধ্যে জাঙ্কুকের শরীর এবং মাথা দুটোই নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। টলতে টলতে সে ঠাস করে বিছানায় লুটিয়ে পড়ল। চোখের পাতা যেন ইটের মতো ভারী হয়ে এসেছে। শরীর জুড়ে অদ্ভুত এক অস্থিরতা কাজ করছে, কিন্তু প্রতিরোধ করার শক্তিটুকু অবশিষ্ট নেই। চারপাশে সব কিছুই আস্তে আস্তে অন্ধকারে ডুবে গেল। শ্বাস ধীর হয়ে এলো, তবে মৃদু স্থির ছন্দে চলতে লাগলো। জাঙ্কুকের অবচেতন মস্তিষ্কে ভেসে উঠল আজ থেকে 20 দিন আগের ঘটনা।